নমস্কার বন্ধুরা, আদাব। আমি এলাম একটা বিষয় নিয়ে আলোচনা করতে। সেটা হলো চীনের যে রেয়ার আর্থ এলিমেন্টে চীন যে রিসেন্ট স্যাংশনগুলো করেছে, এর কি ইম্প্যাক্ট রয়েছে, এর কি ফলাফল হবে, সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। এক নম্বর হলো এই যে রেয়ার আর্থ, এই রেয়ার আর্থ এলিমেন্টের এই রেয়ার আর্থ এলিমেন্টগুলো পৃথিবীর বহু জায়গাতে কিন্তু পাওয়া যায়, কিন্তু যে খনিজ জিনিসটা পায় সেটা দিয়ে কাজ হয় না। সেই খনিজ জিনিসটাকে হলো গিয়ে যে রিফাইন করতে হয়। এই রিফাইনিং এর 90% বিশ্বে যত রিফাইনিং হয় তার 90%ই চীনে হয়। এটা হলো চীনের মূল জায়গা, যে রেয়ার আর্থ এলিমেন্টের ভিত্তি। অর্থাৎ সে রেয়ার আর্থ এলিমেন্টটা আফ্রিকা থেকে তুলুক, আমেরিকা থেকে তুলুক, ইউরোপ থেকে তুলুক, যে জাপান থেকে তুলুক অথবা চীন থেকে তুলুক, যে কোনো জায়গা থেকে তুলতে পারে, কিন্তু 90% যে ওগুলোকে যে তুলে ইউজ করা যায় না, সেটাকে রিফাইন করতে হয়। এই রিফাইনিং প্রসেসের জন্য যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট লাগে সেগুলো চীনে আছে, এবং সেখানে বিশ্বের 90% রিফাইনিং হয়। এবং অন্যান্য দেশে কি রিফাইনিং হতে পারে না? অ্যান্সার হলো অবশ্যই পারে। অর্থাৎ বহু দেশের কাছে হয়তো টেকনোলজি আছে, কিন্তু টেকনোলজি তোমার এবং এন্টায়ার যে সাপ্লাই চেন, অর্থাৎ কিনা একটা উৎপাদন তৈরি করতে গেলে যে যে জিনিসগুলো লাগে, একটা হলো গিয়ে যে লেবারের যে উৎপাদনশীলতা, এক একজন লেবার কত করে প্রোডাকশন তৈরি করতে পারে, আউটপুট, এছাড়া সে লেবারের কস্ট, এছাড়া ট্রান্সপোর্ট কস্ট, এনার্জি কস্ট, অন্যান্য আনুষাঙ্গিক জিনিসগুলো পাওয়ার যে অ্যাভাইলেবিলিটি কস্ট, এগুলো সব নিয়ে কিন্তু একটা জায়গায় বিশেষ কোনো একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং সবচেয়ে আকর্ষণীয় হতে পারে অথবা অনাকর্ষণীয় হতে পারে। চীনে বিশ্বের অধিকাংশ ম্যানুফ্যাকচারিংই তৈরি হয়। আমরা জানি পৃথিবীতে যত ম্যানুফ্যাকচারিং গুডস আছে সব মিলিয়ে, মানে হলো যে গ্লোবালি কম্পিটিটিভ ম্যানুফ্যাকচারিং গুডস, এদের 36% তৈরি হয় হলো গিয়ে যে চায়নাতে। অর্থাৎ বিশ্বের যত ম্যানুফ্যাকচারিং হয় তার 36% হয় হলো চায়নাতে। অন্যদিকে চীনের যে জনসংখ্যা, বিশ্বের জনসংখ্যার কেবলমাত্র 17%, অর্থাৎ 17% জনসংখ্যা নিয়ে তারা কিন্তু 36% ম্যানুফ্যাকচারিং তৈরি করে। এর থেকে বোঝা যায় যে তাদের আসলে সমাজ কতটা প্রোডাক্টিভ সমাজ। এখন এই সমগ্র ম্যানুফ্যাকচারিং এর একটা অংশ হলো গিয়ে যে রেয়ার আর্থ প্রসেসিং, এবং সেটা চীন করে থাকে, এবং সেটা সবচেয়ে হলো গিয়ে যে কম দামে করতে পারে। কম দাম মানে এই নয় লেবার কস্ট কম দামে, এই মানে এই যে লেবারের প্রোডাক্টিভিটি মাইনাস লেবার কস্ট, এছাড়া অন্যান্য কস্ট যেমন এনার্জি কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, অন্যান্য যে আনুষাঙ্গিক যে র ম্যাটেরিয়াল অ্যান্ড মেশিনারি অ্যাভেলেবিলিটি কস্ট, এইটা মিলিয়ে সেখানে সবচেয়ে বেশিরা তারা সবচেয়ে কম দামে ছাড়তে পারে মাল বিশ্ববাজারে। এটার জন্য পৃথিবীর বিগত 30 বছরের মধ্যে পৃথিবীর সমস্ত দেশই রেয়ার আর্থ এলিমেন্টের জন্য চীনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। রেয়ার আর্থ এলিমেন্টগুলো প্রয়োজন হয় আমাদের সেমিকন্ডাক্টর চিপ বানাতে, যা কিনা মোবাইল থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক গুডসে এখন কাজ করে। এছাড়া হলো সোলার প্যানেল হোক, ব্যাটারি হোক, ইভিস হোক, এবং সবচেয়ে বড় কথা সেটা হলো জেট ফাইটার্স, সাবমেরিনস, তারপর হলো যে ফ্রিগেটস, অর্থাৎ বিশ্বের সেনাবাহিনীদের ব্যবহৃত যেসব হার্ডওয়্যার রয়েছে সেগুলোতেও এই রেয়ার আর্থ এলিমেন্ট বিপুলভাবে ব্যবহৃত হয়। এখন প্রশ্ন, যে এতদিন ধরে, বিগত 30 বছর ধরে আমেরিকা, যার বিশাল একটা কিনা যে সমরাস্ত্রের হার্ডওয়্যারের মানে যে হার্ডওয়্যার রয়েছে, এবং সেগুলোকে লাগাতার তাকে তৈরি করে যেতে হয়, কারণ পুরনো জিনিসগুলো তো হয় কিনা রাস্ট করে যায়, নয়তো টেকনোলজিক্যালি ব্যাকওয়ার্ড হয়ে যায়, কাজে কাজে নতুন নতুন সমরাস্ত্র তৈরি করেই যেতে হয়। এর জন্য এই রেয়ার আর্থের জন্য, রেয়ার আর্থ প্রসেসড ম্যাটেরিয়ালের জন্য চীনের ওপর ডিপেন্ডেন্ট ছিল। চীন সেটা জানত।
এবারে 2017 সালে ট্রাম্প যখন কিনা সেমিকন্ডাক্টরের ওপর সরাসরি আঘাত আনলো, অর্থাৎ যে মানে সেমিকন্ডাক্টর চীনকে বিক্রি করবে না, শুধুমাত্র আমেরিকান কোম্পানি নয়, আমেরিকান পেটেন্ট ব্যবহার করা বিশ্বের বিভিন্ন কোম্পানি সেমিকন্ডাক্টর চিপ তৈরি করতে গেলে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো যে ব্যবহার করে, মানে সেগুলোকে উৎপাদন করে যে বিশ্বের বিভিন্ন কোম্পানি, যেমন হল্যান্ডের ASML হোক কি আইওয়ানের TSMC হোক কি জাপানের হলো গিয়ে যে তোমার হলো গিয়ে যে সোনি হোক কি সাউথ কোরিয়ার স্যামসাং হোক, সবার ওপর একটা নিষেধাজ্ঞা হলো, যে সবাইকে বলা হলো যে চীনে বিক্রি করা সেটা হলো গিয়ে যে নিষিদ্ধ করে দেওয়া হলো, বিশেষ করে 7nm এরও ছোট যে সেমিকন্ডাক্টরগুলো সেগুলোর ক্ষেত্রে। এগুলো তৈরি করতে তখন চীন পারতো না, কিন্তু চীন বুঝতে পারলো যে আমি তো একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছি, আমি সেমিকন্ডাক্টর আমেরিকার ওপর ডিপেন্ডেন্ট। সে তখন প্রচুর ইনভেস্টমেন্ট করে, সরকারি ইনভেস্টমেন্ট করে, প্ল্যানিং করে সে বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট শুরু করে, যাতে কিনা হলো গিয়ে যে 7nm এরও কম nm এর যে সেমিকন্ডাক্টর তারা তৈরি করতে পারে। আস্তে আস্তে সাফল্য আসছে এবং আপাতত যা শোনা যাচ্ছে 5nm অবধি তারা তৈরি করতে পারছে মাস প্রোডাকশন, এবং তার জন্য তারা অনেক ক্ষেত্রে একটু কস্টলি মেথড ইউজ করছে, কিন্তু তারা এটা করছে, তারা চেষ্টা করছে এখানে স্বনির্ভর হয়ে ওঠার। এখন যখন তারা অনেকটা স্বনির্ভর হয়ে গেছে এবং তারা বুঝতে পারছে এবার আমরা স্বনির্ভর হয়ে যাব আর আমেরিকার উপর আমাদের ডিপেন্ডেন্ট থাকবে না, সেই মুহূর্তে তারা একটা কাউন্টার অ্যাটাক করলো। এই ফর দ্য ফার্স্ট টাইম চায়না কিন্তু আমেরিকাকে অ্যাটাক করলো ইন দ্য ট্রেড ওয়ার। এর আগে অবধি আমেরিকা অ্যাটাক করেছে, চায়না ডিফেন্ড করেছে। এই ফর দ্য ফার্স্ট টাইম আমেরিকাকে চীন অ্যাটাক করলো। কিভাবে করলো? রেয়ার আর্থ প্রসেসিং এ তার যে বিশাল মনোপলি আছে, 90% সে কন্ট্রোল করে। প্রসেসড জিনিস সে বলে দিল, এমন মানে সে কোথাও যেতে দেবে না বিশ্বে যেখানে কিনা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং হচ্ছে অথবা কিনা সমরাস্ত্র ম্যানুফ্যাকচারিং হচ্ছে, অর্থাৎ সমরাস্ত্র তৈরির প্রক্রিয়াটাকেই রীতিমতো আঘাত করা হলো, এবং সেমিকন্ডাক্টর তৈরির প্রক্রিয়াতেও। কারণ এখন চীন জানে আমি যদি রেয়ার আর্থ এলিমেন্ট আমার প্রসেসড মাল যদি বিক্রি না করি, তাহলে সেমিকন্ডাক্টর তৈরির যে গতি এবং হার্ডওয়্যার তৈরি এবং তোমার হলো মিলিটারি হার্ডওয়্যার তৈরির যে গতি আমেরিকার, সেটা অনেক কমে যাবে। অন্যদিকে তোমার মানে অন্যদিকে এটা কেউ ভাবতে পারে ঠিক আছে চীন বিক্রি করবে না, অন্যর কাছ থেকে কিনবে বা নিজে বানাবে। নিজে বানাতে গেলে যে সময়টা লাগবে এবং তার উৎপাদন খরচ যাতে হবে, তাতে কিন্তু সেমিকন্ডাক্টর তৈরির খরচ বেড়ে যাবে অথবা সমরাস্ত্র তৈরির খরচ অনেক বেড়ে যাবে। খরচ বেড়ে গেলে কি হয়? সাপ্লাইটা অনেক কমে যায়। অর্থাৎ ইন আইদার কেসেস চীন এইভাবে আমেরিকার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এবং তার সমরাস্ত্র তৈরির ইন্ডাস্ট্রিকে প্রচন্ড বড় একটা ধাক্কা দিল। আমরা জানি ইসরায়েল আর ইরানের যখন যুদ্ধ চলছিল তখনও কিন্তু এই কথা উঠেছিল যে ইরানের হাতে পর্যাপ্ত মিসাইল ছিল না এবং ইরানের প্রচন্ড আঘাতে তার প্রচুর ক্ষতি হচ্ছিল। সেই জন্য, কারণ মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য যে আয়রন ডোম অথবা হলো গিয়ে অ্যারো অথবা হলো গিয়ে থার্ড, এরকম যে নানা মিসাইল ইন্টারসেপ্টার যে ডিফেন্স যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, এডিএস আছে, সেগুলো তৈরি করা আমেরিকার পক্ষে সম্ভব হচ্ছিল এবং সে ইসরায়েলকে তত পরিমাণে সাপ্লাই দিতে পারছিল না। ফলে তার এডিএস যে মিসাইল ইন্টারসেপ্টারগুলোর সংখ্যা অনেক কমে গেছিল এবং সেই জন্যই কিন্তু একটা ইরানের সঙ্গে সিজফায়ার করতে সে বাধ্য হয়েছিল। এবং এই যে পর্যাপ্ত পরিমাণে আমেরিকা তৈরি করতে পারছেন, এর একটা কারণ ছিল যে রেয়ার আর্থে অলরেডি চীনের একটা বড়সড় স্যাংশন ছিল। কিন্তু মজার ব্যাপার হলো এই স্যাংশনটা সাময়িকভাবে চীন তুলে নিয়েছিল যখন চাইনিজ স্টুডেন্টদের যে পড়াশোনা করার স্যাংশনটা আমেরিকা তুলে নিয়েছিল। কিন্তু চীন অপেক্ষা করে, এরপর যা মনে হচ্ছিল যে হয়তো ট্রাম্প আর শি জিনপিং এর একটা মিটিং হবে এবং একটা কোনো ডিল হবে, কিন্তু তারই মধ্যে হঠাৎ করে আরেকটা নতুন করে রেয়ার আর্থ এলিমেন্টের ওপর যে স্যাংশনটা চাপালো চীন, তার থেকে এটা ক্লিয়ার যে তারা অনেকদিন ধরে এটার একটা প্রস্তুতি নিয়েছে এই আঘাতটা করবে বলে, এবং এই আঘাতের অনিবার্য ফল দাঁড়াবে আমেরিকার সমরাস্ত্র তৈরি করার যে ক্ষমতা অনেকটাই খর্ব হবে। ইনফ্যাক্ট বলাই যেতে পারে যে
যে গাজায় যে পিস ডিল হলো, এটার পেছনে অবশ্যই চীনের বিশাল রোল আছে। কেন রোল আছে? কারণ সে আমেরিকাকে বাধ্য করেছে যে সমরাস্ত্রের খরচ, সমরাস্ত্র তৈরির খরচ বাড়িয়ে দিতে, ফলে সমরাস্ত্র উৎপাদন অনেক বেশি কঠিন করে দিতে, যে সমরাস্ত্র সে আর ইসরায়েলকে পাঠাতে পারবে না, অথবা সে কিন্তু ইউক্রেনকেও পাঠাতে পারবে না। ফলে ঘুরিয়ে বলতে গেলে এটা মার্কিন আধিপত্যের ওপর এখনো অবধি সবচেয়ে ভয়ঙ্কর আঘাত যেটা হলো আজকের ইতিহাসে। মানে মার্কিন আধিপত্য ধরা যাক 1945 থেকে শুরু হয়েছে। এটা মনে রাখা দরকার, 1916 সালের আগে অবধি আমেরিকার কোনো নিজস্ব মিলিটারি ছিল না, যদিও টেক্সাস আর ক্যালিফোর্নিয়া তারা মেক্সিকোর থেকে ছিনিয়ে নিয়েছিল যুদ্ধ করে, কিন্তু সেটা অর্গানাইজড আর্মি দিয়ে নয়। তো মেক্সিকো খুব দুর্বল একটা দেশ ছিল, অর্গানাইজড আর্মি লাগেনি। কিন্তু অর্গানাইজড আর্মি আসার পরে 1945 থেকে আমরা জানি যে আমেরিকা খুব শক্তিশালী একটা হেজিমনি, আধিপত্যবাদ আমেরিকার তৈরি হয়। তখন থেকে আজ পর্যন্ত আমেরিকার সমরাস্ত্র তৈরির ক্যাপাসিটিতে এত বড় আঘাত কেউ করতে পারেনি। আজকে চীন যেটা করলো, এটা জানা ছিল, এটা খুব এটা মানে বহু অর্থনীতিবিদ, বহু সমরবিদ এই জায়গাটা তুলে ধরেছিল যে এই জায়গায় চীনের হাতে একটা কার্ড আছে ভয়ঙ্কর। কিন্তু এবং অনেকেই এটা অবাক ছিল যে চায়না কিন্তু এটাকে ব্যবহার করছিল না, কিন্তু চায়না অপেক্ষা করেছে আইডিয়াল সময়ের জন্য, কবে আমি এটাকে ব্যবহার করব। সে অপেক্ষা করেছে যে দুটো যে হলো যে যুদ্ধে ইনডিরেক্টলি হলো গিয়ে আমেরিকান সমরাস্ত্র ব্যবহার হচ্ছে এরকম একটা অবস্থার জন্য। অর্থাৎ একদিকে ইসরায়েলকে সে সাপ্লাই করছে আর এদিকে ইউক্রেনকে সে সাপ্লাই করছে। এইবারে অর্থাৎ সে অলরেডি তার অনেক সমরাস্ত্রকে ইউক্রেনে আর ইসরায়েলে ডিপ্লিট করে ফেলেছে, অনেক সমরাস্ত্রকে ধ্বংস করে ফেলেছে, এখন আরো নতুন বানাতে হবে। এই মুহূর্তেই আঘাত করা হয়েছে। এটা সত্যি বলতে গেলে খুব বুদ্ধি করে অনেক দিনের একটা মেজার্ড প্ল্যানে এই আঘাতটা এসেছে। এর পরে আশা করাই যায় যে আমেরিকা মোস্ট লাইকলি অনেকটাই হলো গিয়ে যে চীনের সঙ্গে একটা ডিল পাওয়ার জন্য ছটফট করা শুরু করবে। এছাড়া যদি অন্যদিকে আমার ধারণা রাশিয়া ইউক্রেনে ইন্টেন্সিটি আরো বৃদ্ধি করবে। পাকিস্তানের শেল্টার যেহেতু সৌদি আরব পাচ্ছে, পাকিস্তান মানে বকলমে চীনের শেল্টার পাচ্ছে সৌদি আরব, তো ইরানকে দিয়ে ইসরায়েলকে আরো একটুখানি প্রেসার দেওয়া চলবে। ফলে অ্যাজ এ হোল আজকে গাজা ডিল হলো, অথবা আগামী অলরেডি ইউক্রেনের যে কুপিয়ান্স্ক অলরেডি যে রাশিয়া যে দখল করলো, শেষ এক সপ্তাহের যে গল্পে আমেরিকার যে বিপর্যয়টা ঘটেছে, সেটা অনেকটাই চীনের এই আমেরিকার সমরাস্ত্র তৈরির যে কাঠামোতে চীন যে আঘাতটা করেছে এটার ফল। এটা বলা যায় বিশাল জয়, এবং তার একটা অলরেডি প্রথম একটা দিক পাওয়া গেছে, সেটা হলো জাপানের যে নতুন প্রাইম মিনিস্টার, জাপানের প্রথম যে নারী প্রাইম মিনিস্টার, তিনি অলরেডি ঘোষণা করেছেন যে চীনের যে ট্যারিফ, আমেরিকার ওপর চাপানো ট্যারিফকে উনি সমর্থন করবেন। অর্থাৎ জাপানও খুব ক্লিয়ারলি আস্তে আস্তে একটা প্রো চায়না অ্যাপ্রোচ নেওয়া শুরু করেছে, এবং মোস্ট লাইকলি ধরা হচ্ছে যে জাপানি যে কর্পোরেটরা জাপানি প্রাইম মিনিস্টারকে অনুরোধ করেছে যে প্রো আমেরিকা পলিসি থেকে আস্তে আস্তে করে সরে আসতে এবং চীনের সঙ্গে সমঝোতা করে নিতে। এটা বলাই বাহুল্য যে ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া জুড়ে জাপান সবচেয়ে শক্তিশালী একটা, মানে যতগুলো প্রতিরোধ আছে চীনের বিরুদ্ধে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী। চীনের তুলনায় সে অনেকটা কম, কিন্তু চীন বিরোধী শক্তিগুলোর মধ্যে সে সবচেয়ে শক্তিশালী। সে যদি সত্যি সারেন্ডার করে ফেলে তাহলে বলা যায় মানে জাপান থেকে শুরু করে যে মায়ানমার পর্যন্ত একটা অঘোষিত চাইনিজ সাম্রাজ্য তৈরি হয়ে গেল। তো আগামী দিনে যেটা হেনরি কিসিঞ্জার বলেছিল সব সময়, একটা রেড লাইন ডিল হোক। 2018 সালে যে কেউ ইন্টারনেটে একটু দেখে নিতে পারে, হেনরি কিসিঞ্জার বলেছিল যে সোভিয়েত ইউনিয়ন ওয়াজ আ গ্রেট টেকনোলজিক্যাল পাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এ গ্রেট military power, but Soviet Union was not a great economic power. So we could afford Cold War against Soviet Union. So we could ignore the economy of Soviet Union. But in case of China, China is a great economic power as much as it is a great technological power, as well as it is a great military power.
So we cannot afford a cold war with China. We cannot ignore the market of China, the labor market of China, the consumer market of China, the innovation market of China. So we cannot afford a cold war. It's better to have a red line deal so that China will not cross US red line and US will not cross Chinese red line. Indirectly এই কথাটার মানে হলো যে বল নির্যাতিত হবেই। সো ইনডিরেক্টলি এটার মানে হলো যে যে সমগ্র যে বিশ্বটা এতদিন আমেরিকার অধীনে ছিল সেটা রাখার কোনো প্রয়োজন নেই। হেনরি কিসিঞ্জার বলছে যে যেহেতু চীন একটা বড় অর্থনৈতিক পাওয়ার, তার থেকে আমাদের অনেক পাওয়ার আছে, প্রফিট করার আছে, অতএব চীনের সঙ্গে বিশ্বটাকে ভাগাভাগি করে নাও। এটাই ছিল হেনরি কিসিঞ্জারের 2018 সালের বক্তব্য। সাংরি-লা বৈঠক সিঙ্গাপুরে হয়েছিল। আমি নিজেকে যে খুব ভাগ্যবান মনে করি সে বৈঠকের সময় আমি সিঙ্গাপুরে প্রেজেন্ট ছিলাম, বৈঠকটায় আমি ছিলাম। অনেকে বলছিল সেখানে আমি খুব সামনে থেকে, হেনরি কিসিঞ্জার আমার খুব ফেভারিট একজন মানে মানুষ হিসেবে, আমি একজন যেহেতু জিও পলিটিক্স নিয়ে চর্চা করি, আমার কাছে উনি খুব মানে একজন বলা যায় যে হলো গিয়ে যে ঈশ্বরের মতো। তাকে আমি সামনে থেকে দেখবো বলে আমি গেছিলাম এবং সেখানে আমি সবচেয়ে সুন্দর তার যে লেকচার ভবিষ্যৎ সম্পর্কে সেটা পড়েছিলাম এবং আমার তখনই ধারণা হয়েছিল যে ভবিষ্যতে এটা করার দিকে আস্তে আস্তে করে আমেরিকা এগোবে। আমরা যদি সেপ্টেম্বর মাসে পেন্টাগনের ইউএস মিলিটারি যে রিপোর্টটা দেখি, সেখানেও কিন্তু পেন্টাগন বলেছে আমেরিকান আর্মির উদ্দেশ্য হবে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে আমেরিকার অবস্থানকে সিকিউর করা এবং আমেরিকাকে প্রোটেক্ট করা। এটা খুব গুরুত্বপূর্ণ। এই ফর দ্য ফার্স্ট টাইম সে বলছে সে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার আর আমেরিকাকে প্রোটেক্ট করবে। তাহলে ইস্টার্ন হেমিস্ফিয়ারটা কে দেখবে? রাশিয়া আর চীন দেখবে। ইনডিরেক্টলি বলে দেওয়া হলো কথাটা। তো এর মানে হলো যে বিশ্ব ভাগাভাগির জন্য এখন কিনা আমেরিকান মিলিটারিও রেডি। ওয়াল স্ট্রিট চিরকালই রেডি। ওয়াল স্ট্রিট প্রায় 2014 সাল থেকে এটা সপক্ষে, এবং 2018 সালে যখন তোমার হেনরি কিসিঞ্জার বলেছিলেন রেড লাইন ডিলের কথা, তখন ক্লিয়ার ছিল যে ওয়াল স্ট্রিটের একের পর এক তারপরে যে বড় বড় ব্যবসায়ীরা আছে, হেজ ফান্ডের মালিক আছে, রে জেনিও এটসেট্রা, একের পর এক লেখা লিখে গেছে, ওয়ারেন বাফেট, যার থেকে এটা ক্লিয়ার যে তারা চীনের সঙ্গে ডিল চায়। এবং একমাত্র আমেরিকান মিলিটারি এস্টাবলিশমেন্ট পেন্টাগনের বিরুদ্ধে ছিল, কারণ পেন্টাগনের মতে চীনকে যত আটকানোর প্রসঙ্গ আসবে তত বেশি পেন্টাগনকে পয়সা দিতে হবে আমেরিকা সরকারের, এবং ফলে পেন্টাগনের লাভ হবে। কিন্তু রিসেন্ট পেন্টাগনের রিপোর্ট কিন্তু উল্টোই বলছে। সে বলছে চীনের সঙ্গে এক ধরনের যে ডিল করে নাও। সো ডিল হতে চলেছে। শেষ হয়তো একটাই ক্লাস বাকি আছে, সেটা হলো আমেরিকার যে পলিটিক্যাল ক্লাস, ওরা চীনের সঙ্গে ডিল করতে কতটা আগ্রহী বা ডিল করতে কতটা সক্ষম হবে। কারণ চীনের সঙ্গে ডিল করা মানে কিন্তু সমাজতন্ত্রের কাছে মাথা নত করা, এরকম একটা প্রচার হয়ে যাবে। অলরেডি আমরা জানি যে চীনের ইকোনমিক সিস্টেমটা কেন আলাদা, এই নিয়ে কিন্তু আমেরিকান এবং ওয়েস্টার্নারদের মধ্যে অলরেডি প্রচুর আলোচনা চলছে, এবং প্রচুর যে স্বাধীন ইউটিউবার চায়নায় যাচ্ছে। চীনে আমরা রিসেন্টলি চীনের সরকার একটা জিনিস ঘোষণা করেছে যে টুরিস্টরা এসে প্রচুর শপিং করতে পারে, সে সুযোগ দেওয়া হয়েছে। আসলে ওয়েস্টের যেহেতু ইউরোপ আর আমেরিকা চীনের মাল তাদের মার্কেটে ঢুকতে দিচ্ছে না, চীন তাই বলছে তুমি আমার এখানে এসে কিনে নিয়ে চলে যাও অনেক সস্তায়। তো এরকমের এক ধরনের যে শপিং ভিসা হলো পশ্চিম দুনিয়ার লোকেদের দিচ্ছে, এবং এরা চীনে গিয়ে সেখান থেকে ইউটিউব করে নানা ধরনের সেই ইউটিউবে ছড়াচ্ছে যে হলো যে পশ্চিমের থেকে চীন অনেক বেশি উন্নত। আমি নিজে আমেরিকা ঘুরেছি, ফ্রান্স ঘুরেছি, নেদারল্যান্ডস ঘুরেছি, আমি জার্মানিতে গেছি, আমি চীনেও গেছি। আমি একথা অনিবার্যভাবে বলতে পারি যে চীনের প্রথম যে রিফ্লেকশনটা হয় সেটা কত সাজানো গোছানো, বড় বড় রাস্তা, ইনফ্রাস্ট্রাকচার, সহজে যাতায়াত করা, এতে চীন সত্যি ওয়েস্টের থেকে অনেকটা এগিয়ে, এতে কোনো সন্দেহ নাই। তো চীন যেটাতে পিছিয়ে থাকবে আমাদের মতো তৃতীয় বিশ্বের লোকের, সেটা হলো যে চাকরির অ্যাভাইলেবিলিটি। কারণ তৃতীয় বিশ্বের লোক প্রথম বিশ্বে গিয়ে যত ইজিলি, এখন চীনও প্রথম বিশ্ব, বাট হলো যে ওয়েস্টের সঙ্গে তার পার ক্যাপিটা ইনকামের ডিফারেন্সটা এতটাই যে
মানে পশ্চিমে গিয়ে যত ইজিলি চাকরি পাবে, চীনে গিয়ে তত ইজিলি চাকরি পাবে না, কারণ পার ক্যাপিটা ইনকামের ডিফারেন্সটা কম্পারেটিভলি কম। চীনের পার ক্যাপিটা ইনকাম হয়তো 13,000 কি 14,000-এর মধ্যে, হোয়ারাজ তোমার হলো গিয়ে ওদের হয়তো 50,000 থেকে 80,000-এর মতো। অন্যদিকে ইন্ডিয়ার ধরা যাক 2,500-এর মতো। তো 2,500 থেকে 14,000-এর যে ডিফারেন্স, 2,500 থেকে 50,000 80,000 অনেক বেশি ডিফারেন্স। তো সেই হিসেবে চাকরি পাওয়ার অ্যাভাইলেবিলিটিতে আমি দেখেছি যে হলো যে পশ্চিম মানে কে রিলেটিভলি বেটার মনে হবে, কিন্তু ট্রান্সপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার এটসেট্রাতে কিন্তু যে চীনকে অনেকটা বেটার লাগবে। তো যাই হোক, তো আমরা বুঝতে পারছি যে আগামী দিনে একটা ডিল এবার প্রায় অবশ্যম্ভাবী, কারণ আস্তে আস্তে করে আমেরিকার প্রত্যেকটা সেগমেন্ট বুঝতে পারছে যে চীন আমাদের থেকে এগিয়ে আস্তে আস্তে যাচ্ছে এবং চীনের সঙ্গে একটা রফা আমাদের করতে হবে। রিসেন্টলি যে ভেনিজুয়েলাতে অ্যাটাক করার যে প্রসঙ্গটা উঠেছে, সেটা থেকেও এটা ক্লিয়ার, আসলে এটা আমেরিকা কখনোই ভেনিজুয়েলা অ্যাটাক করবে না, কিন্তু আমেরিকা মূলত এটা একটা যে কোপ দিয়েছিল চীন আর রাশিয়াকে, মূলত চীনকে, যে আমি ভেনিজুয়েলাকে অ্যাটাক করব, তুমি এটা মেনে নাও, মানে এই অংশটা আমার অংশ। কিন্তু চীন কিন্তু সেটা মানেনি, কারণ চীন জানে যত দিন যাবে আমার শক্তি আরো বৃদ্ধি পাবে, যত দিন যাবে আমেরিকার শক্তি আরো খর্ব হবে। সেটা অর্থনীতির স্বাভাবিক নিয়মে হবে। চীন একটা 140 কোটির দেশ, সার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জায়গা আরো বেশি আছে, আর ক্যাপিটাল অ্যাকুমুলেশনের জায়গা আরো বেশি আছে, তার গ্রোথের জায়গা আরো বেশি আছে। অন্যদিকে আমেরিকা অলরেডি প্রায় যে 200-300 বছর ধরে সেখানে শিল্পায়ন হয়েছে, তার গ্রোথের জায়গা অনেক কম, তার ক্যাপিটাল অ্যাকুমুলেশনের জায়গা অনেক কম। অতএব চীন যতটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আমেরিকা ততটা বৃদ্ধি পাওয়ার জায়গায় নাই। আমেরিকার পপুলেশন 35 কোটি, চীনের 140 কোটি, 4 গুণ বড়। অবশ্যই চীন জানে যে আমেরিকা ইন দ্য লং রান আমার সামনে কোনো প্লেয়ারই নয় আগামী দিনে। তো সেই হিসেবে সে মোস্ট লাইকলি কোনো ধরনের সন্ধিতে যেতে রাজি নয়। এবার দেখতে হবে এই যে অবস্থা, যেখানে 2025 থেকে 35-এর মধ্যে একটা জটিল সময় চলবে, যেখানে আমেরিকা কখনো একটা কোনো যে ডিল চাইবে যে আমার এইটুকু অঞ্চল আমার জন্য সিকিউর থাকুক, আর চীন হয়তো তাকে ডিল দেবে অথবা দেবে না, যে কোনো একটা কাজ করবে। আমার ধারণা চীন তাকে ডিল দেবে না, এবং আমেরিকা সেজন্য চেষ্টা করবে বিভিন্ন জায়গায় যে ডিস্টেবিলাইজেশন করে যাতে নিজের অবস্থানটাকে সক্রিয় রাখা যায়। কারণ যে কোনো সরকার সে যদি স্টেবল হয়, যখন একটা সরকার স্টেবিলিটি পায় তখন সে ভাববে অর্থনীতির কথা, আর অর্থনীতির কথা যখন সে ভাবতে যাবে তখনই সে চীনের কাছে চলে যাবে। সেই জন্য কোনো সরকারই যাতে স্টেবল না হতে পারে সে ব্যবস্থাটা আমেরিকা করার চেষ্টা করবে, এবং এইখান দিয়ে সে একটা বার্গেনিং তৈরি করার চেষ্টা করবে চীনের সাথে। তো আমাদের জন্য এখন প্রায় মানে হিট মোমেন্ট শুরু হয়ে গেছে 2025 থেকে 2035-এর মধ্যে। অনেক ওলট পালট হবে। আমরা মানে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আমরা এমন ওলট পালট দেখেছি বিশ্বে, যে তার ইম্প্যাক্টটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দর সময়টায় বিশ্ব মানবতা প্রবেশ করেছে, যখন একটা সময় অধিকাংশ মানুষ খেতে পেত না, অধিকাংশ মানুষ ম্যালনিউট্রিশনে ভুগত, প্রচুর শিশু মৃত্যুর হার ছিল, অধিকাংশ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বেসিক জিনিস ছিল না, হাউজিং ছিল না। সে জায়গা থেকে আজ যে কিন্তু পৃথিবীর বহু মানুষেরই এই সমস্যাগুলো মিটে গেছে। তো আমরা আশা করব যে এই 10 বছরের পরে আবার একটা সুন্দর দিন আসবে, যখন বিশ্ব মানবতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের থেকেও বেশি সুন্দর একটা জীবন পাবে। আমি খুব ভালো মতো মনে করি যে প্রযুক্তি এবং এস্টাবলিশমেন্টের যে ডিস্ট্রিবিউটিভ কাঠামো, তাতে তোমার হলো যে থাকা, খাওয়া, পড়া, অর্থাৎ ক্লোদিং, হাউজিং অ্যান্ড ইটিং, এই তিনটে যে বেসিক নিডস অলরেডি হলো যে ফুলফিলড। কিন্তু উন্নয়নের সাথে সাথে একটা জিনিস কঠিন হয়েছে, বিশেষ করে নারী স্বাধীনতার সাথে। উন্নয়নের সাথেই নারী স্বাধীনতা এসছে, এবং তার সাথে সাথে যেটা হয়েছে যে নারী পুরুষের জন্য সেক্স পাওয়াকে কস্টলি করে ফেলেছে, ফলে সেক্স হ্যাজ বিকাম আ স্কেয়ার্স রিসোর্স। এই জায়গাটা থেকে আগামী দিনে মূল সমস্যাগুলো গ্রো করবে, যে কারণে পুরুষাধিকার আন্দোলন আজকে গোটা বিশ্বে, বিশেষ করে যে ওয়েস্টে ছড়িয়েছে, যে কারণে আমরা দেখছি হলো যে হোয়াইট ভার্সেস নেটিভ লড়াই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হচ্ছে। তো আমার ধারণা এগুলো এই 10 বছর পরে সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে চলবে। 2050 নাগাদ মানে আমরা সত্যিকারেরই খুব সুন্দর একটা
জীবনে পৌঁছবো। আমরা জানি না আমরা সবাই, আমাদের জেনারেশনের সবাই ততদিন অব্দি বেঁচে থাকবে কিনা, আবার এও হতে পারে হয়তো অনেকদিন যৌবন নিয়ে বেঁচে থাকবে, তেমন ওষুধ বেরিয়ে গেল, আমরা জানি না কি হবে। কিন্তু আমি এটা এক্সপেক্ট করছি যে আগামী 10 বছর খুব খারাপ, খুব ভয়ঙ্কর, খুব ক্ল্যাশের মধ্যে যাবে। এবার 10 বছর পর থেকে, অর্থাৎ 2035-এর পর থেকে সুন্দর একটা সময় অবভিয়াসলি আসতে শুরু করেছে, কারণ সমাজতন্ত্র জিতছে, পুঁজিবাদ হারছে, পৃথিবী সামনের দিকে এগোচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।